দেখো, হাইড্রোজেন গ্যাস যে কোনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায়, যে কোনো অ্যাসিডের সঙ্গে যে রিয়াকশানে যদি ধাতুগুলো রিয়াকশন করে, সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কিন্তু সেই অ্যাসিডগুলো সাধারণত লঘু অ্যাসিড হতে হবে, মানে ডাইলিউট অ্যাসিড। যদি কনসেন্ট্রেটেড অ্যাসিড হয় তাহলে কিন্তু তোমার হাইড্রোজেন গ্যাস আমরা পাবো না। এই যে বাংলায় লঘু বলে লেখা আছে, এগুলো সবগুলি হচ্ছে ডাইলিউট। জিঙ্কের সঙ্গে H2SO4 রিয়াকশন করে ZnSO4, জিঙ্ক সালফেট। নামগুলো যদি তো জানতে হয় তাহলে নামগুলো লিখে রাখো পাশাপাশি। জিঙ্ক সালফেট হাইড্রোজেন। এখানে ম্যাগনেসিয়ামের সঙ্গে ডাইলিউট HCl রিয়াকশন করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হাইড্রোজেন। ব্যালেন্স করা নেই, ব্যালেন্স করতে হবে। এখানে একটা 2 বসাতে হবে, এখানে একটা 2 বসালে তবে এখানে MgCl2 তবে মিলবে, আর H2 বেরোবে, অসুবিধা নেই কিছু। H2SO4 Fe, FeSO4 প্লাস H2, এটা ব্যালেন্স করা আছে। FeSO4 হচ্ছে ফেরাস সালফেট। আর অ্যালুমিনিয়ামের সঙ্গে HCl, AlCl3 প্লাস H2, এটাও ব্যালেন্স করা নেই, এটা Cl3 আছে, এখানে H2 আছে, এখানে 6HCl বসাতে হবে। এখানে 6HCl বসালে আর এখানে একটা যদি 2 বসাও তাহলে 3 দুগুণে 6টা ক্লোরিন, আর তোমার অ্যালুমিনিয়ামের আগে একটা 2 বসিয়ে দিতে হবে, তাহলে 2Al 2Al মিলে গেল। তাহলে 2Al প্লাস 6HCl ইকুয়াল টু 2AlCl3 প্লাস 3H2। কারণ হাইড্রোজেন এখানে যদি 6 বসাই তাহলে হাইড্রোজেন কটা হচ্ছে? 6টা। তাহলে হাইড্রোজেন যদি 6টা করতে হয় তাহলে এখানে 3H2 বসাতে হবে। তো যাকে যে কথাটা বললাম সে কথাটা আরেকবার ফিরে আসি, যে ডাইলিউট অ্যাসিড নিতে হবে, অর্থাৎ পাতলা জল মেশানো অ্যাসিড নিতে হবে। গাঢ় অ্যাসিড নিলে হবে না। গাঢ় অ্যাসিড নিলে দুটো ঘটনা ঘটবে। 1 নম্বর কথা হচ্ছে রেট অফ রিয়াকশনটা খুব কমে যাবে, অর্থাৎ খুব ধীরে ধীরে বিক্রিয়া হবে। গাঢ় নিলেই যে সবসময় তাড়াতাড়ি বিক্রিয়া হয় তা নয়, কারণ গাঢ় অ্যাসিডের মধ্যে এই H2SO4 ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন যে মুক্ত করবে, সেই মুক্ত করাটা, অর্থাৎ সালফেট যুক্ত আছে এখানে হাইড্রোজেনের সঙ্গে। এই হাইড্রোজেনকে তো আসল কথা বেরিয়ে আসতে হবে, তবে তো গিয়ে জিঙ্ক সেখানে জুড়বে, এই যে ZnSO4 হবে। এই হাইড্রোজেনটা অত সহজে গাঢ় অ্যাসিডের বেলায়, কনসেন্ট্রেটেড অ্যাসিডের বেলায় কিন্তু অত সহজে দ্রবণের মধ্যে বেরিয়ে আসবে না। এটা সব অ্যাসিডগুলোর বেলাতেই সত্যি। আর দ্বিতীয়ত, এই H2SO4 হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে জানো? যেটা অক্সাইডে পরিণত করে কোনো একটা জিনিসকে। তো এ করবে কি, এই যে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, এই উৎপন্ন হাইড্রোজেনটাকে সঙ্গে সঙ্গে অক্সিডেট করে দেবে, মানে অক্সিডাইজ করে দেবে। অক্সিডেট বলবো না, অক্সিডাইজ করে দেবে। তাহলে H2কে যদি অক্সিডাইজ করা হয়, অর্থাৎ এর সঙ্গে অক্সিজেন জুড়ে যায় যদি, তাহলে কি হবে না, জল তৈরি হবে। সেক্ষেত্রে তার মানে তোমার এই রিয়াকশন থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। আমি যদি এখানে কনসেন্ট্রেটেড অ্যাসিড নিই, এখানে তখন ওয়াটার হয়ে যাবে, H2O হয়ে যাবে, আমার এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। এই ঘটনাটা যদিও HCl এর বেলায় ঘটে না, H2SO4 বা HNO3 এই অ্যাসিডগুলো, এগুলো অক্সিডাইজিং এজেন্ট বলে এদের বেলায় ঘটে। তোমার এইখানে তোমার দ্বিতীয় রিয়াকশনের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই। H2SO4 এর বেলায় আমাকে তাই জন্য ডাইলিউট অ্যাসিড নিতেই হবে। আচ্ছা, এছাড়াও মানে জাস্ট কন্ট্যাক্ট, এই যে রিয়াকশনগুলো এগুলো সব কন্ট্যাক্ট রিয়াকশন, অর্থাৎ জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিড মেশালেই এই রিয়াকশনটা ঘটে। কিছু তোমায় হিট বা প্রেশার কিছু দিতে হবে না, কোনো ক্যাটালিস্ট এগুলো কোনোটাই লাগবে না, এগুলো কন্ট্যাক্ট রিয়াকশন। এই যে সোডিয়াম প্লাস H2, যদি সোডিয়ামকে জলের মধ্যে ফেলে দেওয়া হয়, দেখা যাবে জলের মধ্যে আগুন জ্বলছে, অর্থাৎ রিয়াকশনটা এতটাই এক্সোথার্মিক,
এতটাই তাপ উৎপাদী যে সেই জলের মধ্যেই সেই তাপটা আগুনের ফ্লেমের মতো দেখা যায় এবং জলের মধ্যে যেন আগুন জ্বলছে বলে মনে হয়, এবং এটা খুব ভিগারাসলি রিয়াক্ট করে। এমনকি সোডিয়াম ধাতু এমনি খোলা জায়গায় রাখা যায় না। সোডিয়াম ধাতুকে স্টোর করবার নিয়ম হচ্ছে সেটাকে কুচি কুচি করে কেটে একটা কন্টেনারের মধ্যে ঢেলে দিয়ে তারপর কেরোসিন তেল ঢেলে দিতে হয়, অর্থাৎ যেন সোডিয়াম মেটালগুলো সবসময় কেরোসিন তেলের মধ্যে ডুবে থাকে। কেরোসিন তেলের মধ্যে ডুবে থাকার জন্য that sodium metal cannot come in contact with the water vapor of the atmosphere, এবং সেই জন্য এটা বিক্রিয়া করে না। যখন ওই সোডিয়ামের সঙ্গে কোনো জিনিসের বিক্রিয়া করানোর দরকার পড়ে তখন চামচে করে একটা কি দুটো সোডিয়ামের মেটালের টুকরো ওই কেরোসিন থেকে তুলে আনা হয়। তুলে এনে তারপরে সেটাকে একটুখানি ফিল্টার পেপার বা ব্লটিং পেপারের সাহায্যে কেরোসিনটাকে অ্যাবজর্ব করিয়ে নেওয়া হয়, দিয়ে ইউ গেট দ্য ড্রাই সোডিয়াম মেটাল। তা যাই হোক, এখানে সোডিয়ামের মধ্যে জল ঢাললে দেখছো NaOH তৈরি হয়, H2 তৈরি হয়। এটা ব্যালেন্স করা নেই কিন্তু রিয়াকশনটা। তোমাদের কাজ হবে সব রিয়াকশনগুলো ব্যালেন্স করা। এইখানে দেখো H আর H2 মোট 3টে হাইড্রোজেন আছে, এখানে 2টো হাইড্রোজেন আছে। দিস রিয়াকশন ইজ নট ব্যালেন্সড। ক্যালসিয়ামের সঙ্গে যদি জল মেশানো হয়, ঠান্ডা জল, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। সবগুলোতেই দেখো হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, তার সঙ্গে হাইড্রোজেন তৈরি হবে, ব্যালেন্স করতে হবে। Mg প্লাস H2O, ম্যাগনেসিয়াম এর সঙ্গে জল দিলে MgOH2 তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। Al প্লাস H2O, এইখানে দেখো কিন্তু ঠান্ডা জল নয়, বয়লিং ওয়াটার। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের বেলায় ঠান্ডা জল অ্যালুমিনিয়ামের সঙ্গে রিয়াক্ট করে না, ফুটন্ত জল করে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা অ্যালকালি, সেটা তৈরি হয় আর তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসে। আর লোহার সঙ্গে স্টিম, অ্যাকচুয়ালি সাধারণ লোহা নয়, দেখো আস্তে আস্তে ঠান্ডা থেকে আমরা গরমের দিকে যাচ্ছি, সিস্টেমটাকে হিট দিচ্ছি। এখানে লোহিত তপ্ত Fe লেখা আছে বাংলায়, মানে রেড হট আয়রন, অর্থাৎ আয়রনটাকে একদম সেই আগুনে রেখে অনেকক্ষণ সে একদম লাল করে ফেলতে হবে। তার উপর দিয়ে যদি স্টিম পাঠানো হয় তখন Fe3O4 তৈরি হয়। এটার নাম হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড। Fe3O4 এর নাম হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড, FeRrO, ফেরোসো FeRrIC, ফেরোসোফেরিক অক্সাইড। আর এর সঙ্গে হাইড্রোজেন, সবগুলোই তোমরা ব্যালেন্স করবে, ব্যালেন্স করে আমায় পরের দিন বলবে। নেক্সট হচ্ছে যে জায়গাটা বলার, সেটা হচ্ছে দেখো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্যার আমাদের এখানে তো ব্ল্যাঙ্কস নেই, করাই আছে। ও তোমাদের ইংলিশ ভার্সনে ব্যালেন্স করা আছে, খুব ভালো কথা, তাহলে আর খাটতে হলো না। তা আনব্যালেন্সড নেই, তাই তো? হ্যাঁ, আনব্যালেন্সড নেই। আচ্ছা, এই Fe, আচ্ছা যেটা থেকে শুরু করেছিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটা হচ্ছে আসলে দেওয়ালে যে চুনকাম করা হয় সেই চুন হচ্ছে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই চুন আমরা যে চুন ব্যবহার করি, পানের সঙ্গে যে চুন খাওয়া হয়, সেটাও কিন্তু এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে ইংরেজিতে বলা হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা কমন নেম আছে, সেটাকে বলা হয় স্লেকেট লাইম, SLAKET, স্লেকেট লাইম। এই স্লেকেট লাইমের বাংলা নাম হচ্ছে কলি চুন। হ্যাঁ, এই চুন আমরা মানে এই সমস্ত কাজে ব্যবহার করতে পারি। এছাড়াও আগেতে তোমার বাড়ি তৈরির কাজেও এই চুন ব্যবহার করা হতো। বাড়ি তৈরির কাজে তখন সিমেন্ট এত পাওয়া যেত না আর কি, সেই সময় সুরকির সঙ্গে এই কলি চুন বা স্লেকেট লাইম মিশিয়ে মশলা তৈরি করা হতো। সেই মশলা দিয়ে ইট গাঁথনি হতো, বা ছাদ ঢালাইয়ের সময়তেও কিন্তু কংক্রিটের ছাদের চল ছিল না, তখন কি হতো না, তখন ওই
কড়ি বড় গাছ ছাদ যারা দেখেছো, অর্থাৎ ঘরের সিলিংয়ের সেই রেলের মতো কিছু লম্বা লম্বা লোহার বা কাঠের কড়ি বলতো, আর তার সঙ্গে আড়ে আড়ে লাগানো ছোট ছোট কাঠের টুকরো, সেগুলো হচ্ছে বড়গা। এই কড়ি বড়গার ছাদের মাথাতেও কিন্তু ওই চুন সুরকি দিয়ে বাড়ি তৈরি হতো। এখন এগুলোর ব্যবহার অনেক কমে গেছে। এগুলোতে সুবিধেও ছিল, অসুবিধেও ছিল। সুবিধে হচ্ছে এর লোডকে নেবার ক্যাপাসিটি খুব বেশি হতো না। হতো না বলতে হতো নাও বলাটাও আবার ভুল, কারণ এমন বড় বড় বিল্ডিং আমি দেখেছি যেখানে আজ থেকে হয়তো 200 বছর কি 300 বছরের পুরনো বিল্ডিং, সেখানে ওই চুন সুরকির ছাদ এখনো আছে এবং সেখানে রীতিমতো বিরাট কলেজ ইউনিভার্সিটি তাদের ক্লাস চলছে, অসুবিধে কিছু নেই। প্রেসিডেন্সি কলেজ আজকে নয়, প্রেসিডেন্সি কলেজের বড় বড় পুরনো বিল্ডিং, মেডিকেল কলেজের পুরনো বিল্ডিং, এগুলো সমস্ত সবই করি বড়গাছ ছাদ। সেখানে তো ধরো অত ছাত্রছাত্রী দোতলায় উঠে চেয়ার টেবিল বেঞ্চ আলমারি সবই রাখা আছে, সেখানে ক্লাস চলছে। সবচেয়ে সমস্যা ছিল এই ছাদগুলো তৈরি করতে একটু সময় লাগতো। হ্যাঁ, মানে এই যেমন কংক্রিটের ছাদ নিমেষের মধ্যে একদিনে ঢালাই করে দেওয়া যায়, তারপরে জল বেঁধে দিল শক্ত হবে বলে, কিন্তু এই ছাদ একদিনে তৈরি হতো না। এই ছাদ তৈরি করতে হয়তো 2 মাস 3 মাস সময় লেগে যেত, অত বড় অত মোটা ছাদ, এবং অনেক বেশি শ্রমিকের প্রয়োজন হতো, অনেক বেশি সময় ধরে সেই ছাদটাকে পিটতে হতো, ইত্যাদি ইত্যাদি করতে হতো। তো যাই হোক, এগুলোর ব্যবহার এখন কমে গেছে। তা এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তোমার অন্য পারপাসে, অবশ্য সিমেন্ট কারখানাতে অনেক সময় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিছু কিছু ক্ষেত্রে লাগে। এছাড়াও তোমার ওই তোমার ঘর দোর দেওয়াল রং করার জন্য ব্যবহার হয়, বা পানে তো ব্যবহার হয়ই, জানো তোমরা। এবার দেখো ম্যাগনেসিয়ামের সঙ্গে যে রিয়াকশনটা দিয়েছে সেটা ঠান্ডা জলে হচ্ছে না, ফুটন্ত জল লাগছে, বয়েলিং ওয়াটার। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, অ্যালুমিনিয়ামের বেলাতেও তাই, বয়েলিং ওয়াটার। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই দুটো আমরা কি করি না, এগুলো মেডিসিন হিসেবে আমরা গ্রহণ করি। কখন না, অম্বল হয়ে গেলে আমরা যে অ্যান্টাসিড খাই, বেশ করে দেখবে ওই টেলুসিল জাতীয়, ডায়াভল এই জাতীয় যে অ্যান্টাসিডগুলো, এই অ্যান্টাসিডগুলোর যদি কম্পোজিশন তোমাদের বাড়িতে থাকে, তোমরা যদি নিয়ে কম্পোজিশনটা দেখো পিছনে বা বোতলের গায়ে যে কম্পোজিশন লেখা থাকে, তাইতে দেখবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বানান করে লেখা আছে, অ্যানহাইড্রাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা শুধু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা শুধু অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরকমভাবে লেখা আছে। তো আমরা এই জিনিসগুলো কিন্তু, এগুলো তো হচ্ছে অ্যালকালি, তাহলে আমাদের অম্বল হওয়া মানে আমাদের পেটের মধ্যে HCl সিক্রেশন হয়েছে, সেই HClটাকে নিউট্রাল করতে হবে। সেই নিউট্রাল করবার জন্য আমরা এই অ্যালকালিগুলো খাই, 2 চামচ কি 3 চামচ খেয়ে নিই। খেয়ে নিলে এই অ্যালকালিগুলো আমাদের শরীরে ওই HCl এর সঙ্গে রিয়াকশন করে ওই HClটাকে নিউট্রালাইজ করে দেয়, ফলে আমাদের অম্বলটা কেটে যায়। কিন্তু আবার নতুন করে HCl সিক্রেশন হতে পারে, আবার অম্বল হতে পারে, কিন্তু এটা পার্মানেন্ট রেমেডি নয়। হ্যাঁ, পার্মানেন্ট রেমেডি নয়, মানে অর্থাৎ যেটুকু অ্যাসিড সিক্রেশন হয়েছে সেইটুকু অ্যাসিডকে নিউট্রালাইজ করবার জন্য ইউ ক্যান কনজিউম দিস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এইগুলোই, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো মিশিয়ে ফ্লেভার দিয়ে, একটু মিষ্টি দিয়ে, এগুলোর কোনো স্বাদ নেই, এগুলো মিশিয়ে ডাইলিউশন করে একটা ফ্লেভার দিয়ে প্যাকেটজাত করে বিক্রি করা হয় আমাদের কাছে অ্যান্টাসিড হিসেবে। তো এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি একটা কথা, এই তোমাদের দেখবে বাড়িতে আমরা, তোমাদের এখানে নেই, খাবার সোডা বলে একটা জিনিস আছে। খাবার সোডা বলে একটা জিনিস আমরা ব্যবহার করি তরকারিতে বা রান্নাতে, মাঝে মধ্যে ব্যবহার করা হয় বিশেষ বিশেষ রান্নাতে, যেটাকে আমরা বেকিং সোডা নামে জানি আর কি। সেটা কি আসলে না, সোডিয়াম বাইকার্বনেট। এবং খাবার সোডার বড় প্যাকেট যদি কোনোদিন কিনে আনা হয়, দেখবে গায়ে সোডিয়াম বাইকার্বনেট বলে লেখাও থাকে। এই সোডিয়াম বাইকার্বনেটকে যখন জলে মেশানো হয়,
এই NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি হয়। এই ক্ষার তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় আর জল তৈরি হয়। ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হয় বলেই হাইড্রোজেন তৈরি হয় না ওখানে, কার্বনেট তো, সোডিয়াম বাইকার্বনেট বলছি, সেই জন্য কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। তা এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ওই খাবারের মধ্যে দিয়ে যখন বেরিয়ে আসে, প্রথমে তো ধরো যখন তুমি কোনো একটা খাবার গরম করছো বা ফোটাচ্ছ, তখন সেখানে সেই খাবারে ওই সোডিয়াম বাইকার্বনেটটা মিশে গেল। এবার যখন ওই রিয়াকশনটা হচ্ছে, রিয়াকশনটা হওয়ার সময় ওই কার্বন ডাইঅক্সাইডটা ওই খাবার ভেদ করে বেরিয়ে আসবার চেষ্টা করে এবং খাবারটাকে ফাঁপিয়ে দেয়। কেক টেকে আমরা যে বেকিং পাউডার ইউজ করি, সেই বেকিং পাউডারেরও একটা প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আমার প্রশ্ন সেখানে নয়, সোডিয়াম বাইকার্বনেট সম্বন্ধে তোমাদের জানা নেই বলে একটুখানি প্রথমে বলে রাখলাম। তাহলে আমরা খাবার সোডা তো রান্নাঘরে অনেকে থাকেই, মানে কেনাই থাকে খাবার সোডা বা বেকিং পাউডার। তাহলে আমরা অ্যান্টাসিড না খেয়ে খাবার সোডা একটু জলে গুলে খেয়ে নিতে পারি। প্রথম কথা, সেটা খেতে খুব বাজে লাগবে। সামান্য খেয়ে দেখতে পারো, মানে হাফ স্পুনফুল সামান্য একটুখানি জলে গুলে খেয়ে দেখবে, মানে খুব, মানে ইট ইজ ভেরি ব্যাড টু টেস্ট, মানে খেতে খুব খারাপ, খেতে পারবে না বা অস্বস্তি লাগবে। তবে খেলে ক্ষতি কিছু বিশেষ হবে না, অল্প খেলে। তা আমরা এইসব না খেয়ে আমরা ওই দোকান থেকে পয়সা দিয়ে আলাদা করে, সোডিয়াম বাইকার্বনেটের দাম অত্যন্ত কম, সেখানে আমরা অত দাম দিয়ে ওই জেলুসিল বা ইত্যাদি কোনো অ্যান্টাসিড কিনে সেগুলো খাই কেন? তার প্রধান কারণ হচ্ছে যে ওই অ্যান্টাসিডের মধ্যে যে জিনিসটা, যে কারণে আমরা ওই সোডিয়াম বাইকার্বনেট না খেয়ে ওই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড খাই, তার কারণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি খাও, আর আলটিমেটলি সোডিয়াম বাইকার্বনেট জলে গুলে খাচ্ছ, মানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড খাচ্ছ, তাতে তোমার অম্বল কেটে যাবে, তাতে নিয়ে কোনো সন্দেহ নেই, নিমেষের মধ্যে অম্বল কেটে যাবে। এবং তোমরা খাও, আমি জানি, আমরা স্যার সোডিয়াম বাইকার্বনেট জলে গুলে খাই, সোডিয়াম বাইকার্বনেট জলে গুলে খাও, কিন্তু জানো না তোমরা সোডিয়াম বাইকার্বনেট খাচ্ছ। কখন খাও? না যখন দোকান থেকে ইনো কিনে খাও। ইনো বেসিক্যালি ব্র্যান্ড নেম একটা দিয়েছে, ওরা করে কি, ওই সোডিয়াম বাইকার্বনেটকে টেস্টি তৈরি করেছে, মানে অর্থাৎ কিছু ফ্লেভার দিয়ে, অরেঞ্জ ফ্লেভার বা অন্য কোনো ফ্লেভারে ইনো তৈরি করেছে, যাতে করে যে খাবে তার যাতে খেতে খারাপ না লাগে। বেসিক্যালি ইনো হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেট জলে গুললে তুমি ঢকঢক করে খেয়ে নিলে, দেখলে তোমার অম্বল মিটে গেছে। এবং দেখবে অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে অ্যাসিডিটি ইজ রিমুভড ইন অনলি 6 সেকেন্ডস। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে অত্যন্ত স্ট্রং অ্যালকালি এবং সেটা নিমেষের মধ্যে অম্বল কাটিয়ে দিতে পারে, বাট ইট ইজ নট রেকমেন্ডেড অ্যাট অল। কেন? একদিনের জন্য চলতে পারে, মাঝে মধ্যেই যাদের অ্যান্টাসিড খেতে প্রয়োজন হয় তাদের কিন্তু একদমই খাওয়া উচিত নয়। কেন? তার কারণ হচ্ছে, যে কারণে নুন খেতে বারণ করা হয় একটু এজিড পার্সনদের, নুন কম খেতে বলা হয়, নুন খেতে বারণ করা হয় মানে বেশি নুন খেতে বারণ করা হয়, কেননা ব্লাড প্রেশার বেড়ে যায়। ব্লাড প্রেশার বেড়ে যায় কেন না, নুন আসলে কি, আমরা যে নুন খাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তা এই রক্তের মধ্যে সোডিয়াম আয়নের পরিমাণ যখন বেড়ে যায় তখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। রক্তের মধ্যে সোডিয়াম আয়নের পরিমাণ বেড়ে গেলেই ব্লাড প্রেশার বেড়ে যাবে। তাহলে সোডিয়াম আয়ন কোথায় থেকে আসে? না নুন থেকে আসে। তাই জন্য নুন কম খেলে সোডিয়াম আয়ন কম থাকবে, তো ন্যাচারালি ব্লাড প্রেশারও ঠিক থাকবে। তাহলে সোডিয়াম বাইকার্বনেট বা যখন তুমি জলে গুলে খাচ্ছ, তার মানে কি খাচ্ছ? না সোডিয়াম হাইড্রোক্সাইড খাচ্ছ। তাহলে সেই সোডিয়াম হাইড্রোক্সাইড আলটিমেটলি তোমার ওই পেটে গিয়ে ওই যে HCl তৈরি হয়েছে, তোমার তো অম্বল হয়েছে মানে পেটের মধ্যে HCl তৈরি হয়েছে। তাহলে NaOH এর সঙ্গে যখন HCl রিয়াকশন করছে, ইট প্রডিউসেস NaCl মানে সোডিয়াম ক্লোরাইড। এটা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, তার মানে শরীরে তার মানে নুনের পরিমাণ বেড়ে গেল অনেক। তুমি ধরো 1 চামচ ইনো গুলে খেলে, তাহলে তুমি কি কোনো সময় 1 চামচ নুন একটানা গোটা খেয়েছো?
খাওনি তো? আমরা 1 চামচ নুন হয়তো একটা গোটা তরকারিতে দিই, সেইটা এবার আমরা বাড়িতে 5 জন মিলে খাই, তার মানে সেই নুনের আমার খুব সামান্য অংশ আমার শরীরে প্রবেশ করে। তাহলে আমরা যখন ওই 1 চামচ ইনো জলে গুলে খাবো, তার মানে আমার শরীরে কতটা পরিমাণ নুন মানে হঠাৎ করে বেড়ে গেল, বুঝতে পারছো? এবং ব্লাড প্রেশার কিন্তু ঝপ করে বেড়ে যাওয়ার একটা প্রবণতা ঘটতে পারে। এবং যারা হাই ব্লাড প্রেশারের রোগী তাদের তো একদমই খাওয়া উচিত নয়, তাদের কিন্তু সেইখান থেকে মানে ডেডলি সিচুয়েশনে তারা পৌঁছে যেতে পারেন। হয়তো হয়তো এমন প্রেশার বেড়ে গেল তো বাঁচলেনই না, আর অন্য স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই জাতীয় কিছু হয়ে গেল। সেই জন্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। এরা স্পেয়ারিংলি সলিবল, এই টার্মটা ব্যবহার করা হয়। স্পেয়ারিংলি সলিবল মানে হচ্ছে এরা জলের মধ্যে অল্প পরিমাণে সলিবল, অত দ্রুত জলের মধ্যে গলে যায় না। এবং এই অ্যান্টাসিডগুলো তুমি যখন খাও তখন দেখবে ধীরে ধীরে অ্যাসিডিটিটা কাটে, খাবার সঙ্গে সঙ্গে নিমেষে কাটে না, রিয়াকশন রেটটা অনেক স্লো, ফলে আমাদের শরীর সেই স্লো রিয়াকশনটাকে সামাল দিতে পারে, অসুবিধা হয় না। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড খেলেও কিন্তু অ্যাসিডিটি কেটে যায়। সেই জন্যই পান খাওয়ার রেওয়াজ যে আমাদের দেশে, খাবার পর পান খাওয়ার রেওয়াজ যে আছে, সেটা ওইরকম মিষ্টি মশলা দেয়া, পিপারমেন্ট দেয়া ইত্যাদি চব্যচস্য দেয়া পান সেটা নয়, চুন দেয়া এমনি পান, সেই পান খাওয়ার যে রেওয়াজ আছে। এখন তো চুন অনেকে নিতেই পারে না, সামান্য বলে চুন ঠেকিও না। চুনটাই আসলে পানের সঙ্গে চুনটা খাওয়া হয় বলেই আমরা অনেক সময় অ্যাসিডিটির হাত থেকে, ধরো তুমি কোনো একটা বিয়ে বাড়িতে বা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে তোমার একটু জোরালো খাওয়া হয়ে গেছে, তারপরে শেষকালে পান দেওয়া হয় খাবার শেষে, সেই পানটা তুমি চেবালে এবং তার মধ্যে যে চুনটা আছে সামান্য পরিমাণ চুন, সেই চুনটাই তোমার অ্যান্টাসিডের মতো কাজ করলো, সেটা তুমি বুঝতেও পারলে না। কারণ এমনি চুন খাওয়া খুব কঠিন, এমনি চুন খেতে গেলে জিভ পুড়ে যেতে পারে। তা যাই হোক, চুনটাও কিন্তু অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই কতগুলো কথা বলার ছিল। যা বললাম বুঝতে পারা গেল না বুঝতে পারলে না? স্যার বুঝতে পারলাম। বেশ, আচ্ছা আর একটা প্রশ্ন করি। এই রিয়াকশনটা দেখো, 4 নম্বরটা, অ্যালুমিনিয়াম প্লাস H2O ফুটন্ত জল, বয়েলিং ওয়াটার, এ তৈরি করছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন। আচ্ছা, আমাদের প্রত্যেকেরই বাড়িতে হাঁড়ি বা ইত্যাদি কড়াই যেখানে রান্না করা হয়, আমি ননস্টিক পাত্রের কথা বলছি না, এমনি সাধারণ যে হাঁড়ি কড়া ইত্যাদি ব্যবহার করা হয় সেগুলো সবই অ্যালুমিনিয়ামের তৈরি। আরও আগে লোহার কড়া ছিল, লোহার কড়াই রান্না করা হতো। এখন ইদানিংকালে আমাদের প্রত্যেকেরই বাড়িতে অ্যালুমিনিয়ামের হাঁড়ি, অ্যালুমিনিয়ামের কড়াই ইত্যাদি ব্যবহার করা হয়। তা সেখানে তো জল ফোটে, হাঁড়িতে জল ফুটলে তবেই ভাত হবে চাল থেকে, এবং কড়াতেও তরকারি ফুটছে, ঠিক আছে? তাহলে ফুটন্ত জলের সঙ্গে অ্যালুমিনিয়ামের রিয়াকশন হলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। তাহলে আস্তে আস্তে তো এই অ্যালুমিনিয়ামের কড়াই বলো, অ্যালুমিনিয়ামের ওই কি বলে হাঁড়ি বলো, এইগুলো তো ক্ষয়ে যাবে, এবং সেটা খুব তাড়াতাড়ি ক্ষয়ে যাবে। তুমি হয়তো একটা হাঁড়ি 1 সপ্তাহ ব্যবহার করলেই সেটা ফুটো হয়ে যাওয়ার কথা, তা তো হয় না। আমাদের একটা হাঁড়ি অনেক বছর চলে, 7-8 বছর 10 বছর তো চলেই, প্রতিদিন রান্না হয় তাইতে। তা কি ঘটনা ঘটে? তাহলে এই রিয়াকশনটা ভুল, কারণ আমাদের তো অ্যালুমিনিয়ামের হাঁড়ি তো আমরা বাড়িতে ব্যবহার করি। কি মনে হয় তোমাদের, ঠিক না? অ্যালুমিনিয়ামের উপরে কি কোনো কোটিং থাকে? না, থাকে না। এবং যদি কোটিং থেকেও থাকে তাহলে সেটা তো ওই মাজা ঘষা ইত্যাদি হওয়ার পর তো সেটা উঠে যাবে। ধরো মানে সেটা নিয়ে ভালো করে মাজা ঘষা হয় তো, তাই না? হ্যাঁ স্যার। বেশ, তোমাদের জানা নেই, আমি বলি।
এই অ্যালুমিনিয়াম জলের সংস্পর্শে এলেই প্রথমে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ছাড়াও আর একটা জিনিস তৈরি হয়, যেটা রিয়াকশনটা লেখা হয় না, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3। অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়। অ্যালুমিনিয়াম যেই মুহূর্তে জলের মানে ফুটন্ত জল বা গরম জল বা শুধু জল এর সংস্পর্শে আসে, শুধু জলের সঙ্গে অ্যালুমিনিয়ামের বোধহয় রিয়াকশন হয় না, একটু গরম জল লাগে, অ্যালুমিনিয়াম অক্সাইড একটা তৈরি হয় সিস্টেমের মধ্যে। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা পাতলা লেয়ার ওই তোমার হাঁড়ি বলো কড়া বলো এর ভিতরের গায়ে তৈরি হয়েছে। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে লেয়ারটা তৈরি হয় সেটা কিন্তু ওয়াটার ইনসলিউবল, সেটা কিন্তু জলে গলে না। ফলে ওই যেই অ্যালুমিনিয়াম অক্সাইডের লেয়ারটা তৈরি হয়ে গেল হাঁড়ির গায়ে বা কড়ার গায়ে, সঙ্গে সঙ্গে আর কিন্তু জলটা অ্যালুমিনিয়ামের সঙ্গে কন্ট্যাক্টে আসতে পারলো না এবং আর নতুন করে অ্যালুমিনিয়ামকে খাওয়াতে পারলো না। এবং প্রতিদিন কিন্তু তার মানে তুমি যখন হাঁড়ি চাপাচ্ছ বা কড়া চাপাচ্ছ জল দিয়ে, তখন কিন্তু একটা পাতলা লেয়ার, আবার সেই লেয়ারটা কিন্তু যখন ওই বাসনটা মাজা হচ্ছে তখন কিন্তু সেটা উঠে যায়। বা অনেক সময় আমরা কড়াইতে যখন রান্না করি তখন হয়তো খুন্তি দিয়ে তরকারিটা নাড়া হচ্ছে, তখনও উঠে যায়, আবার নিমেষের মধ্যে তৈরি হয়ে যায়। এবং এটাতে অ্যালুমিনিয়ামটা ক্ষয় না? হ্যাঁ ক্ষয়, খুব সামান্য ক্ষয়, মানে একদম নেগলিজেবল অ্যামাউন্ট ক্ষয়। সেই নেগলিজেবল অ্যামাউন্ট অ্যালুমিনিয়ামটা ক্ষয় বলেই আলটিমেটলি 8-10 বছর বাদে অ্যালুমিনিয়ামটা পাতলা হয়ে যায় এবং পাতলা হয়ে গিয়ে ওই বাসনটাকে আমাকে বর্জন করতে হয়। মানে তখন এতটাই পাতলা হয়ে যায় যে সেটা কেটে যায় বা ফেটে যায়, এরকম দেখতে পাওয়া যায়। অনন্তকাল ধরে সেই বাসনটাকে ব্যবহার করা যায় না। এই হচ্ছে কারণ। বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার আমার আরেকটা নেই, যেটা ওই অ্যালুমিনিয়ামের সঙ্গে রিয়াকশনটা আমাদের বইয়ে নেই। লিখে নাও। বেশ, এবার সি এরটা দেখো। সি যেটা দিয়েছে জিঙ্ক প্লাস 2NaOH, এটা থেকেও কিন্তু হাইড্রোজেন তৈরি হচ্ছে এবং অ্যালুমিনিয়ামের সঙ্গে NaOH এর রিয়াকশনে হাইড্রোজেন তৈরি হচ্ছে। প্রথমটাতেও হাইড্রোজেন তৈরি হচ্ছে, দ্বিতীয়টাতেও হাইড্রোজেন তৈরি হচ্ছে। তোমরা এর আগে দেখেছো যে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম, এখান থেকে আমরা অক্সিজেন যখন পড়েছিলাম, উভধর্মী অক্সাইড বলে বাংলায়, ইংরেজিতে বলে অ্যামফোটেরিক অক্সাইড। এই অ্যামফোটেরিক অক্সাইড তৈরি করার জন্য কোন দুটো মেটাল ইউজ করেছিলাম? জিঙ্ক আর অ্যালুমিনিয়াম। অর্থাৎ দে রিয়াক্ট বোথ উইথ অ্যাসিডস অ্যাজ ওয়েল অ্যাজ বেসেস। তাহলে অ্যাসিডের সঙ্গে রিয়াকশন তো দেখেছি, বেসের সঙ্গে রিয়াকশন কিন্তু দেখো জিঙ্ক সুন্দরভাবে NaOH এর সঙ্গে রিয়াকশন করে Na2ZNO2, এটার নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। এই জিনিসটার নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, ZINCATE। আর এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট, ALUMINATE। এইখানে দেখো জিঙ্ক মেটাল হয়েও কিন্তু অ্যানায়ন পার্টে ঢুকে গেছে, এখানে অ্যালুমিনিয়াম মেটাল হয়েও কিন্তু অ্যানায়ন পার্টে ঢুকে গেছে। এই ZNO2 র্যাডিক্যালটাকে বলা হয় জিঙ্কেট র্যাডিক্যাল, AlO2 র্যাডিক্যালটাকে বলা হয় অ্যালুমিনেট র্যাডিক্যাল। আর এখানে কিন্তু এটা গাঢ় দ্রবণ নিয়েছে। এছাড়া সিলিকনের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড আর জল মিশে সোডিয়াম সিলিকেট তৈরি করে। এই তোমার NaOH বা KOH, এগুলো হচ্ছে স্ট্রং অ্যালকালি, এরা কিন্তু হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। এবং সেই কারণে কিন্তু ল্যাবরেটরিতে, অর্থাৎ যেখানে বিভিন্ন কেমিক্যালস রাখা থাকে, সেইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কখনো কাঁচের শিশিতে রাখা হয় না। সোডিয়াম হাইড্রোক্সাইড বাড়িতেও যদি কোনোদিন কিনে আনো, কাঁচের শিশিতে রাখবে না, ব্ল্যাক কালারের প্লাস্টিকের বটলে রাখলে ভালো হয়।
হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড বাড়িতে কিনে আনবো কেন স্যার? আমাকে যেমন আমায় আনতে হয় মাঝে মধ্যে কিনে, টু ক্লিয়ার দ্য ড্রেন, অর্থাৎ বিশেষ করে বেসিন, মানে ওয়াশ বেসিন আমাদের যেটা, সেই ওয়াশ বেসিনে ধরো দীর্ঘদিন ধরে হাত ধুয়ে ধুয়ে ভাত বা ইত্যাদি খাবারের টুকরো ওই সরু পাইপের মধ্যে আটকে যায়, সেই পাইপটা তো আর পরিষ্কার করা হয় না। তো রাত্রিবেলা শুতে যাওয়ার সময় তাইতে যদি তুমি 2 চামচের মতো সোডিয়াম হাইড্রোক্সাইডের ফ্লেক্স, সোডিয়াম হাইড্রোক্সাইড চাঙ্কস পাওয়া যায় ছোট ছোট, সেই 2 চামচ দিয়ে দাও, দিয়ে সামান্য একটুখানি হাফ কাপের মতো জল ঢেলে দাও, দিয়ে শুয়ে পড়লে এবার সারা রাত ধরে ওই গাঢ় মিক্সচারটা ওই নোংরাগুলোর সঙ্গে রিয়াকশন করে নোংরাগুলোকে সব ক্লিয়ার করে দিল, লুজ করে দিল। সকালবেলা ঘুম থেকে উঠে তুমি বেসিনের মধ্যে 1 বালতি ভর্তি ভর্তি জল ঢেলে দিলে, দেখলে সেই জলে সমস্ত নোংরা সব ধুয়ে তলা দিয়ে বেরিয়ে গেল, নল ক্লিয়ার হয়ে গেল। তা এই কারণে সোডিয়াম হাইড্রোক্সাইড বাড়িতে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। এছাড়াও পালিশ মিস্ত্রিরা পুরনো পালিশ তোলবার জন্যে বা রং তোলার জন্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেন। তা যাই হোক, সোডিয়াম হাইড্রোক্সাইড সিমেন্ট ইন্ডাস্ট্রিতেও ব্যবহার হয়। তা যাই হোক, আমি যেটা বলার, কেমিক্যাল ল্যাবরেটরিতে তো সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, সেইটা কিন্তু কাঁচের বোতলে রাখা হয় না, কারণ কাঁচ হচ্ছে সিলিকন, এই সোডিয়াম সিলিকেট জিনিসটাই হচ্ছে কাঁচ, এই জিনিসটা হচ্ছে সোডিয়াম সিলিকেট। এই সোডিয়াম সিলিকেটটা ইটসেলফ হচ্ছে একটা গ্লাস, কাঁচ। তো সিলিকন, এবার ধরো অনেক সময় ওই কাঁচের মানে মধ্যে যদি কোনো ইম্পিউরিটিস হিসেবে পিওর সিলিকন থেকে থাকে, সেটা তখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে, একটা কাঁচ তৈরি করবে। এবং তাতে হবে কি সমস্যা, তাতে হবে যেটা ওই কাঁচের শিশিটা সিলড হয়ে যাবে। এবং ল্যাবরেটরিতে যে কাঁচের শিশি ব্যবহার করা হয়, সেটা যেটা ঢাকনাগুলো, স্টপারগুলো হয়, সেগুলো কিন্তু কাঁচেরই হয়, কাঁচের শিশি, কাঁচের ঢাকনা। তা সেই কাঁচের ঢাকনা এবং কাঁচের শিশির মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপের মধ্যে এই সোডিয়াম সিলিকেট যদি উৎপন্ন হয়ে যায়, কাঁচ উৎপন্ন হয়ে যায়, অ্যাজিভ, তার মানে ওই কাঁচের শিশি এবং কাঁচের ঢাকনার মধ্যবর্তী স্থানটা আরেকটি কাঁচ দিয়ে ভর্তি হয়ে গেল, তাহলে ওই ছিপিটা লক হয়ে যাবে, ছিপিটা খোলা যাবে না। সেই জন্য পারতপক্ষে সোডিয়াম হাইড্রোক্সাইডকে গ্লাস বটলে রাখা হয় না, বা যদি রাখা হয়ও ছিপিটা কিন্তু রাবারের ছিপি বা তোমার কর্কের ছিপি লাগানো হয়। রাবারের ছিপির থেকে কর্কের ছিপি বেশি প্রেফারেবল, কর্কের ছিপি লাগানো হয় যাতে করে ওই কোনোভাবে মুখটা সিল হয়ে যেতে না পারে। আচ্ছা, অ্যাসিডোয়ালেটেড ওয়াটারের যদি ইলেকট্রোলিসিস হয়, অক্সিজেন আর হাইড্রোজেন তৈরি হয়, এটা জানো। আমরা এবার ফিরে আসি। এবার হাইড্রাইট, এইগুলো হচ্ছে হাইড্রাইট। এই হাইড্রাইটের মধ্যে জল ঢাললে কিন্তু তোমার হাইড্রোক্সাইড তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসে। হাইড্রাইট অবশ্য সবাই হয় না, ক্যালসিয়ামের হয়, লিথিয়ামের হয়, আর সোডিয়ামের হয়। পটাশিয়াম হাইড্রাইড হয় কি না আমার একটুখানি শিওর হয়ে বলতে হবে। ক্যালসিয়াম, লিথিয়াম এগুলো, মানে বিশেষ করে লিথিয়াম আর সোডিয়াম, এগুলো সোডিয়ামের উদাহরণটা দেয় নাই এখানে। এগুলো তীব্র মানে অ্যালকালি মেটালস বলা হয় এদেরকে, স্ট্রং অ্যালকালি মেটালস। এরা হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে এইভাবে। হাইড্রোজেন, এখানে দেখো হাইড্রোজেন তো ইটসেলফ behaves like a metal, but here it does not behave like a metal, it behaves like an ion here, এতটাই এরা ইলেকট্রোপজিটিভ। এবং এদের সঙ্গে জল মেশালে এই যে লিথিয়াম হাইড্রাইড, এখানে লিথিয়াম হাইড্রোক্সাইড আর এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটা থেকে বুঝতেই পারছো লিথিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1, LiOH। এরপর আমাদের কি আর্টিকেলটার ভ্যালেন্সি হচ্ছে 1। এরপর ল্যাবরেটরিতে কিভাবে আমরা হাইড্রোজেন গ্যাস তৈরি করব দেখব। এখানে বাংলায় লিখেছে অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া, মানে কমার্শিয়াল জিঙ্ক গ্র্যানিউলস নেওয়া হয়, পিওর জিঙ্ক গ্র্যানিউলস নয়, তার মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে। যদি পিওর জিঙ্ক নেওয়া হয় তাহলে এই রিয়াকশনটা হবে খুব স্লোলি হবে, এত স্লোলি হবে যে মানে হাইড্রোজেন গ্যাস প্রায় বেরোবেই না এখান থেকে, সামান্য পরিমাণে বেরোবে। সেই জন্য কমার্শিয়াল জিঙ্ক নেওয়া হয়। কমার্শিয়াল জিঙ্ক মানে হচ্ছে তার মধ্যে ইম্পিউরিটিস আছে, ইম্পিউরিটিগুলো এখানে কিসের কাজ করে না, ক্যাটালিস্টের কাজ করে। এই ইম্পিউরিটিসগুলোর উপস্থিতিতে এই রিয়াকশনটা একটু দ্রুত হয়।
লঘু সালফ্রিক অ্যাসিড মানে ডাইলিউট সালফ্রিক অ্যাসিড, আর পাতিত জল মানে হচ্ছে ডিস্টিল ওয়াটার। উলফ বটল নেওয়া হয়েছে। উলফ বটলের বিশেষত হচ্ছে দিস বটল হ্যাজ টু মাউথস, দুটো মুখ, একটা থিসল ফানেল, লম্বা হয় এরকম, ফানেলের তলার অংশটা অত্যন্ত লম্বা হয়, আর দুটো কর্ক, একটা হচ্ছে ডেলিভারি টিউব, এই যে ডেলিভারি টিউব, এবং সেই ডেলিভারি টিউব থেকে একটা রাবারের পাইপ এইভাবে গ্যাস জার অবধি চলে যাওয়া হয়, গ্যাস জারের মধ্যে ঢুকে যায়। অ্যাকচুয়ালি এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে বলা গ্যাস জার, আর এই জিনিসটা হচ্ছে একটা গামলা বা ট্রাফ। এই ট্রাফের মধ্যে গ্যাস জারটা প্রথমে জল ভর্তি করে দেওয়া হয়, ভর্তি টইটম্বুর ভর্তি করে সেটাকে আপসাইড ডাউন করে, মানে অর্থাৎ খোলা মুখটা তলার দিকে করে এই জল ভর্তি গামলার মধ্যে উল্টে রাখা হয়। তাহলে কি হবে না, জলটা সাধারণভাবে পড়বে না। তোমরা সেই যখন ব্যারোমিটার পড়েছিলে, ব্যারোমিটার দেখেছিলে, তখন দেখেছিলে যে যেরকম মার্কারি উঠে বসে থাকে, মার্কারি তোমার নলে ভর্তি করার পর, পাইপে ভর্তি করার পর সেটাকে উল্টো করে যখন ডুবিয়ে দেওয়া হয়, তার মানে পাইপ থেকে মার্কারিটা বেরিয়ে আসে না, তেমনি করে জলটাও বেরিয়ে আসবে না। এই অবস্থায় কি হয় না, প্রথমে এটা কোথাও লিক আছে কিনা সিস্টেমটার মধ্যে চেক করে নেওয়া হয়। এই নির্গম নলটা যেখানে লাগানো হয়েছে, অর্থাৎ ডেলিভারি টিউবের সঙ্গে এই রাবার টিউবটা যখন লাগানো হয়েছে, এইখানে এই যে জাংশনটা, এখানে ভেসলিন টেসলিন লাগিয়ে দেওয়া হয়, বা এই যে পাইপগুলো তোমার কর্কের ছিপির মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়েছে, এখানেও ভেসলিন দিয়ে দেওয়া হয়, কেবলমাত্র ইন অর্ডার টু এনশিওর দ্যাট নো হাইড্রোজেন গ্যাস স্কেপস, এখান দিয়ে যেন কোনো হাইড্রোজেন গ্যাস বেরিয়ে না যায়। এইবার প্রথমে এইখানে এই শিশির মধ্যে, এই বোতলের মধ্যে প্রথমে জিঙ্কের যে কমার্শিয়াল জিঙ্ক, সেই কমার্শিয়াল জিঙ্কের টুকরোগুলো, ছোট ছোট টুকরো এর মধ্যে ভরে দেওয়া হয়। ভরে দেওয়ার পর এখানে জল ঢালা হয়। এই জল খানিকটা ঢালা হয়, জল ঢালার পর যেন পুরোটা ডুবে থাকে, এই মানে থিসল ফানেল যেটা লম্বা ফানেল, সেটা জলের মধ্যে ডুবে থাকবে, আর ডেলিভারি টিউবটা উপরে থাকবে, এরকম সিস্টেম করা হয়। এবং মজাটা হচ্ছে যে যখন তুমি জল ঢালছো, এটা এনশিওর করা, জল ঢালা হয় কেন না, জল ঢাললে তো আর কোনো রিয়াকশন হবে না। জল যখন ঢালা হয়, এই যে মানে রিজিয়ন, এই যে জায়গাটা, এই জায়গাটায় কি আছে না, এয়ার আছে, নর্মাল এয়ার আছে। সেই এয়ারটা, জলটা আস্তে আস্তে এখানে ভর্তি হচ্ছে, তাহলে এয়ারটা এখান দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই এয়ারটা বেরিয়ে কি এখান দিয়ে তাহলে বাবল হিসেবে এখানে উঠে যাওয়ার কথা। তাহলে সেইটা যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি জল ঢালার সঙ্গে সঙ্গে এখান দিয়ে এয়ার বাবল বেরোচ্ছে, তাহলে বুঝতে হবে যে সিস্টেমটা ঠিকঠাক সিলড হয়েছে। আর যদি বাবল না বেরোয় এখান দিয়ে, তাহলে তার মানে বুঝতে হবে এই কোনো ফাঁক ফোঁকর দিয়ে এই এয়ারটা, এই জায়গাকার এয়ারটা বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাকে আগে ঠিকঠাক করতে হবে, মানে ওই লিকেজগুলোকে চেক করতে হবে কোথায় কি লিকেজ আছে, কারণ হাইড্রোজেন গ্যাস ইজ ভেরি এক্সপ্লোসিভ ইন নেচার, যেটা আগের দিন আলোচনা করছিলাম। এইবার সামান্য জল দেওয়া হয়, তারপরে ডাইলিউট সালফ্রিক অ্যাসিড, আমার তো পাতলা সালফ্রিক অ্যাসিডই দরকার, সেই জলের সঙ্গে সালফ্রিক অ্যাসিড মিশলে বিশেষ কিছু অসুবিধা হয় না, পাতলাই থাকে, আর একটু পাতলা হয়। তা সেই সালফ্রিক অ্যাসিড এই লম্বা ফানেল দিয়ে ঢেলে দেওয়া হয় সিস্টেমের মধ্যে, এবং সালফ্রিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক রিয়াক্ট করে এখানে জিঙ্ক সালফেট তৈরি হয়, এখানেই পড়ে থাকে সলিউশনের মধ্যে, আর হাইড্রোজেন গ্যাসটা এখানে বাবল হয়ে উঠে এর মধ্যে দিয়ে বেরিয়ে এইখান দিয়ে পৌঁছে এখানে আবার বাবল আকারে উঠতে থাকে, এবং যত হাইড্রোজেন গ্যাস জমতে থাকে এখানে, তত ওয়াটার লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে, এবং একটা সময় আসে যখন পুরো গ্যাস জারটি হাইড্রোজেন দ্বারা ভর্তি হয়ে যায়। এই এখানে নিজেরা পড়ে দেখো, আমি কি বলে কিছু বলছি না, এটা মানে যে ঘটনাটা ঘটানো হলো, এখানে ফু দিতে বলেছে, অমুক টমুক দিতে বলেছে, নিজেরা পড়ে বোঝার চেষ্টা করো, তারপর আমি আলোচনা করব পরে যে কি হবে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, এই যে কি বুঝতে পারলে সেইটা আমরা পরে তোমার আলোচনা করব তখন।
আচ্ছা, এরপরে কার্বন। তাহলে আমাদের হাইড্রোজেন আজকে এখানে শেষ হয়ে গেল, হাইড্রোজেন আর কিছু নেই।